কয়েক বছর আগেও যে প্লেয়ারটা একদম ফিনিশড হয়ে গেছিল, যারে কেউ ক্লাবে কিনবে না, যারে কেউ নিবে না, এইরকম কথাবার্তা হইতেছিল যে আসলে পুরাপুরি একটা ট্রাশ বলতে পারেন আপনি। এই একটা প্লেয়ার বার্সেলোনায় আইসা ইউসিএল এর মতো ম্যাচে 2টা গোল করে একটা টিমের জিতাইতেছে। জাস্ট এর পিছনে আপনি কার কথা বলবেন, এর পিছনে আপনি কার অবদান দিবেন, সেটা অবশ্যই হ্যান্সি ফ্লিকের কথা বলতে হবে, দ্য মাস্টার মাইন্ড। আপনি জাস্ট দেখেন যে রাশফোর্ড এরকম অবস্থা ছিল না। রাশফোর্ড গত কয়েক বছর ধরে মানে পুরোপুরি ফর্মহীনতায় ভুগতেছে, এবং সকলের মাথায় একটা কথা ছিল যে এই রাশফোর্ডরা কেউ নিবে না। কিন্তু যখন এই সিজনের শুরুতে বার্সেলোনা প্লেয়ার কেনার কথা বলতেছিল, তখন যখন রাশফোর্ডরে নিয়ে আসছিল, তখন তো সবার মনে একটা প্রশ্ন লাগছিল যে রাশফোর্ড কি আসলেও আমাদের যে অভাবটা আছে, আমরা যেটা চাইতেছিলাম, যেরকম প্লেয়ার আমরা চাইতেছিলাম আমাদের টিমের জন্য, এই অভাবটা কি রাশফোর্ড আসলেই ঠিক করতে পারবে বা পূরণ করতে পারবে? কিন্তু সবকিছুর পরেও আমাদের মনে আসার আলো জাগছিল একটা বিষয় নিয়ে, যে আমাদের কোচিং প্যানেলে হেড কোচ হইতেছে হ্যান্সি ফ্লিক। হ্যান্সি ফ্লিক এমন একটা মানুষ যে কোনো প্লেয়ারে তার ভিতর থেকে তার যে সুপ্ত প্রতিভাটা আছে ওটা বের করে আনতে সক্ষম। এবং এখানে হ্যান্সি ফ্লিকের যতটুকু আপনি অবদান দিবেন, ঠিক ততটুকু অবদান রাশফোর্ডও দিতে হবে। কারণ আপনি কাউরে যদি শিখাইতে চান, যদি তার ভিতরেও সেই শিকার আগ্রহ না থাকে, দেন আপনি পারবেন না। মার্কোস রাশফোর্ড বার্সেলোনার জন্য যে লয়ালিটি দেখাইছে, যেরকম ভাবে সে বার্সেলোনায় আসতে চাইছে, যে সে অন্য কোনো ক্লাবের কথা শুনতেই চায় না, সে শুধুমাত্র ধ্যান ধরে বসেছিল আমি বার্সায় আসবো। যখন এই লেভেলের একটা ডেডিকেশন থাকে একটা টিমের জন্য, তখন অটোমেটিকলি আপনি আপনার সেরাটা দিতে বাধ্য। নিউক্যাসলের মতো একটা প্রিমিয়ার লিগের টিমে, যেখানে ওরা পুরোপুরি হাই প্রেস করে খেলে, যেখানে পুরোপুরি প্রেসিং করে খেলে, এরকম একটা ক্রাউডের ভিতরে এই ম্যাচটা বের করে নিয়ে আসা, এরকম একটা দম বন্ধকর পরিস্থিতি ছিল কালকের ম্যাচটাতে। যদি আপনি কালকের ম্যাচটা দেখেন, জাস্ট আমাদের হতবাক করে দিছিল যে আসলে নিউক্যাসল এইরকম ভাবে শুরু করছে। আমার মাথায় চিন্তা এসে গেছিল যে ইয়ামাল নাই, এখানে খেলাটা কি অন্য কোনো দিকে যাইতে পারে কিনা। বাট 20-25 মিনিট পরে বার্সেলোনা আস্তে আস্তে এই গেমে ফিরে আসে, গেমে আস্তে আস্তে গেমে কন্ট্রোল নিয়ে আসে, বলে পজিশন নিয়ে আসে, বল ধরে রাখা শুরু করে। দেন খেলার মোটের অন্যরকম পাল্টাতে থাকে, বার্সেলোনা চান্স ক্রিয়েট করা শুরু করে। নিউক্যাসল এমন একটা টিম যে টিমটা পুরোপুরি ডিপেন্ড করে ফিজিক্যালিটির উপরে। আপনি ওদের যে প্লেয়ার গুলা দেখেন ভাই, ব্রুনো গুইমারেস, জোয়েলিংটন, ওরা জাস্ট এক একটা দানবের মতো ভাই। ওদের সাথে ফিজিক্যালি চ্যালেঞ্জটা বার্সেলোনা অনেকটাই ছিল, যে আসলে বার্সা কি ফিজিক্যালি ওদের বিট করতে পারবে কিনা। কারণ আমরা ভাই খেলি লামাসিয়ান পুলাপান নিয়ে, যে এখানে আমাদের এভারেজ বয়স 22-23-24 হতে পারে, হাইয়েস্ট বয়স 27 হতে পারে, যদি লেভানডস্কি বাদ দিই আমরা। আরাহো ছাড়া ওই রকম ফিজিক্যালি ফিট কোনো প্লেয়ার নাই। এরপরেও মিডফিল্ডে ব্রুনো গুইমারেস এবং জোয়েলিংটন রে পুরাপুরি শান্ত করে রাখছিল আমাদের দুইটা মিডফিল্ড ডো, পেদ্রি আর ডিয়ং। দেখেন নিউক্যাসল করে কি, নিউক্যাসল ব্রুনো গুইমারেস আর জোয়েলিংটন দিয়ে পুরোপুরি প্রেস করে মিডফিল্ডে পুরোপুরি ডোমিনেট করার চেষ্টা করে। ওইখান থেকে ওরা এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করে যেন অপোনেন্টের মিডফিল্ড কিছু ভুল পাস দেয়, যে পাসগুলোর জন্য সামনে এলেঙ্গার গর্ডন দাঁড়ায় থাকে। ওদের যে স্পিড, ওদের যে আপনার জায়গা প্রেস, ওই প্রেসে দেখা গেছে গোলের সম্ভাবনা বাইরে যায়। কিন্তু যদি কালকের খেলাটা দেখেন, কালকের খেলায় মিডফিল্ডের পুরোপুরি টেম্পোটা কন্ট্রোল করছে পেদ্রি ডিয়ং মিলা। ওই রকম কোনো হাইলাইট লেভেলের খেলা খেলে নাই। যদি আপনি ধ্যান দিয়ে না দেখেন, তাইলে হয়তো পেদ্রি আর ডিয়ং এর যে কালকে পারফরমেন্সটা ছিল, আপনার চোখে সেটা ঢাকা পড়ে থাকবে। ওরা ওইরকম কোনো এফোর্টই দেখায় নাই, জাস্ট নর্মালি ওরা এই খেলাটা চালায় গেছে, নর্মালি ওরা এই খেলাটা কন্ট্রোল করছে, মিডফিল্ডটা কন্ট্রোল করছে। এইখান থেকে ওরা যে টার্ন ওভার গুলা ছিল, যে রিকভারি গুলো ছিল, যে পাস গুলা ছিল, এগুলা জাস্ট টপ নচ ছিল। গতকালকে পেদ্রি 13টা পাস দিচ্ছে ফাইনাল থার্ডে, ডিয়ং এর 14টা পাস, ডিয়ং এর 87টা পাস থেকে 86টা পাস ছিল একেবারে অ্যাকুরেট। দেখেন ফিজিক্যালি কাউরে বিট করতে গেলে আপনার স্বাস্থ্য লাগে না ভাই, আপনার ব্রেইন লাগবে, যে আপনি আসলে কেমনে তারা বিট করবেন, কেমনে তার কাছ থেকে বলটা রিকভারি করবেন, এবং কিভাবে তারা বোকা বানাবেন। এই বিষয়টা হচ্ছে বড় বিষয়। এবং যে জিনিসটা গতকালকে পেদ্রি ডিয়ং দেখাইছে, ওরা ওরকম প্রেসই করতে পারে নাই। এবং ম্যাচ শেষে গর্ডন বলতেছিল যে আসলে আমরা এইরকম কোন টিমের সাথে এখন পর্যন্ত খেলি নাই যারা এরকম বল ধরে রেখে খেলে। আমরা ম্যানচেস্টার সিটির সাথে খেলছি, আমরা চেলসির সাথে খেলছি, কিন্তু ওরা এরকম ভাবে খেলে নাই কখনো। এবং কালকে হ্যান্সি ফ্লিক নিউক্যাসলের ডিফেন্ড করার জন্য একদম পুরোপুরি একটা চিন্তা ভাবনা নিয়ে, একটা মাস্টার প্ল্যান নিয়ে নামছিল। যদি আমরা পিছনের দিকে যাই, মানে আমাদের ডিফেন্সের দিকে যাই, দেন ওইখানে আরাহো কালকে ভালো খেলছে। আরাহোরে যে কারণে নামানো হয়েছিল এরিয়াল গুলা জেতার জন্য, আই থিঙ্ক আরাহো ওর কাজটা ঠিক ভাবে করছে। কিন্তু স্পেশালি যদি কথা বলি, আমাদের কথা বলতে হবে কুন্ডের নিয়ে। কুন্ডে এমন একটা প্লেয়ার, যে প্লেয়ারটারে আপনি যদি বলেন যে আপনি 10-এ 5 দেন, ও 10-এ 8 দিবে। যদি আপনি বলবেন 10-এ 8 দিতে, ও 10-এ 10 দিবে। আর যদি 10-এ 10 চান, তাহলে আপনার আরো বাড়াইয়া দিবে ও।
ও জাস্ট ডান সাইডটাতে পুরোপুরি রবার্তো কার্লোস হয়েছিল। প্রত্যেকটা ম্যাচে কুন্দের যে ওভারল্যাপিং রান গুলো আছে, কুন্দের যে ডিফেন্সিভলি যে চ্যালেঞ্জ গুলো আছে, এই জিনিসগুলা সবসময় টপনচ হয়ে থাকে এবং এই জিনিসগুলো চোখে লাগা থাকার মতো। গতকালকে কুন্ডে মোটামুটি একটু ওয়াইডলি খেলার চেষ্টা করছে, কারণ নিউক্যাসল ওরা 3-5-1 ফরমেশনে খেলে, মানে ওরা পুরোপুরি মিডফিল্ডে একটা গ্যাদারিং জমায় রাখে, যে এখান থেকে ওদের চেষ্টা হয়েছে এইখান থেকে অপোনেন্টরে কিছু বুল পাস দেওয়ার জন্য ওরা তৈরি করে, ওরকম প্রেসার ক্রিয়েট করে এবং ওইগুলো থেকে ওরা হাই প্রেসে বা ওদের যে স্পিডি উইঙ্গার গুলো আছে ওদেরকে দিয়ে ওরা গোল করানোর চেষ্টা করে। এবং এই কারণে গতকালকে কুন্ডে যখন একটু আপনার ওয়াইডলি খেলতেছিল, ও একটু ওয়াইডলি খেলে মিডফিল্ড থেকে দু একটা প্লেয়ার ও ওর দিকে অ্যাট্রাক্ট করতেছিল, এবং যে জায়গাটায় লেভানডস্কি, রাফিনহা অথবা রাশফোর্ডের জায়গা পেয়ে গেছে এবং ওরা ওদের যে প্রপার খেলাটা আছে সেটা খেলতে পারতেছে। আপনি রাইট সাইডে যেখানে তাকাবেন আপনি সেখানে কুন্ডে দেখতে পারেন, আপনি অ্যাটাকে বলেন, আপনি মিডফিল্ডে বলেন, আপনি ডিফেন্সে বলেন, আপনি ওভারল্যাপিং রান বলেন, আপনি ক্রস বলেন, এভরিথিং এভরিহোয়ার কুন্ডে ইজ অলওয়েজ হিয়ার। আমরা যদি এখন আসি আমাদের ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে, মার্কোস রাশফোর্ড নিয়ে। মার্কোস রাশফোর্ড গতকালকে নিউক্যাসলের বিপক্ষে যে খেলাটা খেলছে বা যে দুইটা গোল করছে, এই দুইটা গোল দেখার পরে আই থিঙ্ক এখন কেউ বলবে না যে মার্কোস রাশফোর্ডের সাইন করাটা বার্সেলোনা বোকামি ছিল অথবা মার্কোস রাশফোর্ড ফিনিশড হয়ে গেছে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে যখন 6-0 গোলে আমরা জিতি, ওইখানে মার্কোস রাশফোর্ডের গোলে অবদান ছিল এবং ওই ম্যাচটাতে মার্কোস রাশফোর্ড যেরকম কনফিডেন্স নিয়ে খেলছিল, যেরকম ম্যাচটাও প্লে করছিল, এরপরে আমার মনে হয় হ্যান্সি ফ্লিকের প্লাস বার্সা ফ্যানদেরও অনেকটাই ভরসা বাড়ছে ওর উপরে, যে কারণে আমরা গতকালকে লামিল ইয়ামালের অনুপস্থিতিতে মার্কোস রাশফোর্ডের স্টার্টিং এ দেখি। শুরুর দিকে যদিও দু একটা চান্সে মিস করছে, ওরকম সুবিধা করতে পারে নাই, কিন্তু সেকেন্ড হাফে ওইটা বার্সেলোনা ত্রাণ কর্তা হয়ে দাঁড়াইছিল রাশফোর্ডের প্রথম যে গোলটা ছিল ওটা একটা প্রপার স্ট্রাইকারে যে একটা গোল থাকে সেরকম গোল ছিল, ওপেন একটা স্পেস পেয়ে গেছিল, ওইখানে ওর কোনো মার্কার ছিল না, হেড দিয়ে সুন্দর একটা টপ কর্নারের গোল। আচ্ছা, এটা আপনি একটা রেগুলার গোল বলতে পারেন এবং একটা সুন্দর গোল বলতে পারেন আপনি। কিন্তু যখন আমরা আসি দ্বিতীয় গোলটার কথায়, তখন আপনি এটা ঠিক কিভাবে বর্ণনা করবেন? হোয়াট এ স্ট্রাইক, হোয়াট এ গোল, মানে একদম টপ কর্নারের টপ নচ একটা ফিনিশিং এবং কোয়ালিটিফুল একটা স্ট্রাইক। মার্কোস রাশফোর্ডের সেকেন্ড গোলটার পরে আপনি যদি ইওয়ান গার্সিয়ার রিয়াকশনটা দেখেন, প্লাস হ্যান্সি ফ্লিকের কথাগুলো দেখেন, হ্যান্সি ফ্লিক বলতেছে যে মার্কোস রাশফোর্ডের দুইটা গোলে সুন্দর ছিল, কিন্তু আমি দ্বিতীয় গোলটা আবার দেখতে চাই, কারণ এটা একটু বেশি সুন্দর ছিল এবং এতে অবাক হওয়ার কিছুই নাই, কারণ ট্রেনিং এ সে এরকম গোল সচরাচর করে থাকে। তো আমার মনে হয় এখান থেকে মার্কোস রাশফোর্ডের একটা কামব্যাক আমরা দেখতে পারবো, কারণ আমরা জানি ভাই হ্যান্সি ফ্লিক এমন একটা জহরি, যে কোনো শামুকের ভিতর থেকে সে মুক্তা বের করে নিয়ে আসতে পারে, যার ভিতরে ন্যূনতম ট্যালেন্ট আছে ওই ট্যালেন্টটা ও একদম টাইনা বের করে নিয়ে আসে। আপনি যদি দেখেন মার্কোস রাশফোর্ড যখন ফিনিশ বলতেছিল, তখন বার্সেলোনা আসার পরে মোটামুটি একটা কনফিডেন্টলি খেলতেছে এবং ও ভালো খেলতেছে, এবং এর পিছনে আপনি সব থেকে বড় অবদানটা দিবেন হ্যান্সি ফ্লিকের। এন্ড লাস্ট এন্ড নট অন দ্য লিস্ট, জোয়ান গার্সিয়া। হোয়াট এ ম্যান ব্রো। আমরা গত কয়েক সিজন ধরে আর শুধুমাত্র গোলকিপার বলে কেন চিল্লাইতেছিলাম, এই বিষয়টা গতকালকে ইওয়ান গার্সিয়া প্রমাণ করছে। আমাদের একটা লং টার্ম গোলকিপার দরকার ছিল। আমাদের টের স্টেগান সাহেব যদি গতকালকের ম্যাচে স্টার্টিং এ থাকতো, তাহলে হয়তো আমরা হাফ টাইমের আগে 2-1 গোল কনসিড করতাম এবং হাফ টাইমের পরে আরো 2-1 করতাম। কারণ আমরা যদি ওই সেভ গুলো না দিতাম অথবা আমরা যদি হাফ টাইমের আগে 2টা গোল কনসিড করে বসে থাকতাম, দেন নিউক্যাসল আরো অপ্রতিরোধ্য হয়ে উঠতো, ওদের প্রেসিং বেড়ে যেত, ওদের আপনার মিডফিল্ডের দাপট বেড়ে যেত। সেজন্যই আমাদের একটা সিজন একদম বেস্ট সাপোর্ট দিছে, ওর হায়েস্টটাও দিছে, কিন্তু লং টার্ম কোনো গোলকিপার আমাদের হাতে ছিল না, যে কারণে আমরা বারবার বলতেছিলাম গোলকিপার লাগবে। এবং এই সিজনে যদি বার্সেলোনা কোনো বেস্ট সাইনিং থেকে থাকে সেটা হচ্ছে জোয়ান গার্সিয়া গতকালকে 10টা সেভ দিছে এবং যে সেভ গুলা একদম হাই কোয়ালিটির সেভ ছিল। হাফ টাইমের আগে জোয়ান গার্সিয়া যে 2টা সেভ দিছিল, ওই 2টা সেভ এরকম পর্যায়ে ছিল যে এগুলো একদম শিওরলি গোল হওয়ার চান্স ছিল। সেকেন্ড হাফে সেম অবস্থায় ইওয়ান গার্সিয়া জাস্ট কালকে আগুন ঝরাইছে গোল পোস্টের নিচে, এবং এই লোকটা বার্সার সাথে প্রথম ইউসিএল খেলতেছে এবং তার কালকের আত্মবিশ্বাস দেখার পরে, কালকে তার কনফিডেন্স দেখার পরে মনে হচ্ছে না সে 2-3টা ইউসিএল জিতে বসে আছে, এমন একটা কনফিডেন্স নিয়ে সে খেলতেছিল এবং এটা আমাদের কাজে লাগছে। তো আমরা সব শেষে একটা বিষয় বলতেই পারি যে এই বার্সেলোনাকে নিয়ে আমরা গতবারের মতো ইউসিএল এ অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখতেছি। আমরা গতবার যেরকম সেমিতে গিয়ে আমরা হারছিলাম বা সেমিতে গিয়ে আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল বরাবরের মতো, এইবার আমাদের এক্সপেকটেশন আরেকটু বেশি এবং আমরা বার্সা ফ্যানরা আশা করতেছি বার্সেলোনা এইবার আরো ভালো কিছু আমাদের উপহার দিবে।
লামিল ইয়ামালের ইনজুরি আপডেটটা এরকম যে লামিল ইয়ামাল হয়তো 100% ফিট হইতে পারে পিএসজি বিপক্ষে ম্যাচটাতে। এর আগ পর্যন্ত আমরা ইয়ামালটা পাইতেছি না, দেন আমরা হয়তো এর আগ পর্যন্ত রাশফোর্ডেরই মাঠে দেখতে পাবো স্টার্টিং 11-এ। এবং আমার মনে হয় এই সুযোগগুলো যদি রাশফোর্ড পায়, দেন ও নিজের প্রমাণ করার জন্য আরো সুযোগ পাবে এবং এইখান থেকে ও ভালো কিছু অবশ্যই আমাদের দিবে। দিন শেষে একটা সফল রাত জাগা, একটা সুন্দর রাত জাগা। এই মাসটা বার্সেলোনাটা ব্যস্ত সময়, 7টা ম্যাচ খেলতে হবে এই মাসে। তো বার্সার প্লেয়ার গুলো ফিট থাকলে হলো নেক্সট যে আমাদের ইউসিএল ম্যাচগুলো আছে এই ম্যাচগুলোতে আমাদের প্লেয়ার গুলো পুরোপুরি ফিট হয়ে খেলতে পারলে হলো, গতবারের মতো অবস্থা না হলে হলো।